তা গুরু, শামসু ভাই কি বলল? সবাই কি ঠিক আছে, না কোনো রকমের কোনো হতাহত হয়েছে ওইখানে? না রমজান, ওইখানে কোনো প্রকারের হতাহতর ঘটনা ঘটে নাই, সবাই ঠিকই আছে। শামসুর নিরাপত্তা থাকা পুলিশ অফিসাররা ওদেরকে আটক করতে সক্ষম হয়েছে, আপাতত কোনো সমস্যা নেই। যাক আলহামদুলিল্লাহ, তাহলে ওরা শামসু ভাইয়ের কোনো ক্ষতি করতে পারে নাই। এই শালায় যে বগুড়াতে যাইয়া বৈশা আছে সেটা তো আমরা কেউই বুঝতে পারি নাই। যদি আগে থেকে বুঝতে পারতাম তাহলে ওই কি এইভাবে শামসু ভাইয়ের উপর আক্রমণ করতে পারত? সেই জন্যই তো ওকে আমরা পুরো ঢাকা শহর তছনছ করে ফেলেছি, তারপরেও কোথাও ওরে খুঁজে পাই নাই। অথচ ওই বগুড়াতে যায় বৈশা আছে। অনেক চালাক মাল এই ডেন্ডি শাকিল। সেই জন্যই তো আমি শামসুরে বারবার বলি যে নিরাপত্তা বাহিনী ছাড়া কোথাও চলাফেরা করিস না, কিন্তু শামসু তো আমার কথা শুনতেই চায় না। আজকে যদি ওর নিরাপত্তায় থাকা পুলিশ অফিসাররা না থাকতো তাহলে না জানি ওইখানে কত বড় একটা অঘটন ঘটে যাইতে পারতো। তা লিডার শামসু ভাই এখনো ঢাকাতে আসছে না কেন? কি বললো উনি? কবে আসবে ঢাকাতে? আজকেই তো ঢাকাতে চলে আসার কথা বলল। ডেন্ডি শাকিলকেও নাকি ঢাকাতে চালান করে দেওয়া হইব। এইখানে আসলেই ডেন্ডি শাকিলকে জিজ্ঞাসাবাদ কইরা ওই কি কারণে কার শেল্টারে ঢাকাতে ঢুকলো সেই তথ্য বের করতে হইব। সেই জন্য শামসু আজকে ঢাকাতে চলে আসার সিদ্ধান্ত নিছে। হয়তোবা বিকেলের মধ্যেই ঢাকা চলে আসবো শামসু। ডেন্ডি শাকিলকে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বের করা যাইব। ও এতদিন পর হঠাৎ শামসু ভাইয়ের উপর আক্রমণ করার জন্য কি কারণে দেশে ঢুকছিল সেই তথ্য ওর কাছ থেকে বের করা যাইব। আর ওর পিছনে অবশ্যই দেশের বড় ধরনের কেউ জড়িত আছে, যার কারণে ওই দেশে ঢুকতে পারছে। সেই তথ্য ওর কাছ থেকে বের করা যাইব। তাইলে গুরু থাকেন, উঠলাম আমি এখন। শামসু আসুক, পরে আবার আসবনি। আচ্ছা যা তাহলে রমজান, সাবধানে থাকিস। বলা তো যায় না কখন কার উপর আক্রমণ চলে আসে। হাসান, তোমরা তো অত্যাধিক সাহসিকতার প্রমাণ দিয়েছ। তোমাদের সাহসিকতার কারণেই শামসু স্যারের মতো জাতীয় একজন রাজনীতির জীবন বাইসে গেছে। তোমরা যদি সময় মতো সঠিক পদক্ষেপ না নিতে তাহলে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো এখানে। স্যার কি যে বলেন না, এটা তো আমাদের দায়িত্ব ছিল। আমরা তো এখানে শামসু স্যারের নিরাপত্তার দায়িত্বে উপস্থিত ছিলাম। আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। শামসু স্যারের মতো এরকম বড় মাপের একজন রাজনীতিবিদের পাশে থেকে যে তাকে সাহায্য করতে পেরেছি, এটাই স্যার আমাদের জন্য অনেক বড় পাওয়া। শোনো হাসান, তোমাদের সাহসিকতার কারণে দেশের অনেক বড় একটা শীর্ষ সন্ত্রাসী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আলোচনা চলতেছে তোমাদেরকে নাকি স্বরাষ্ট্র দপ্তর থেকে পুরস্কৃত করা হইব। স্যার, পুরস্কার তো কোনো কিছু না। আমরা যে দেশের স্বার্থে রক্ষাতে দেশের অনেক বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পেরেছি, এটাই আমাদের কাছে গর্বের বিষয় স্যার। তা হাসান, ওদেরকে কি তোমরা ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছ? শামসু স্যার কিন্তু বারবার করে বলে গেছে কঠিন নিরাপত্তার মাধ্যমে ওদেরকে ঢাকাতে পাঠাতে হইব। রাস্তায় আবার কোনো রকমের ঝামেলা হইতে পারে। এই ঘটনায় ডেন্ডি শাকিল একা না, এর পিছনে অনেক বড় মাপের নেতারাও থাকতে পারে। না না স্যার, ওইটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। অনেক স্পেশাল টিম ডেন্ডি শাকিলের সাথে ঢাকাতে যাচ্ছে। এখানে কোনোভাবেই
রাস্তাতে কেউ কোনো রকমের ঝামেলা করার সাহস দেখাইতে পারবো না। নিরাপদেই ঢাকাতে পৌঁছে যাইব। আর ঢাকার পুলিশের সাথেও আমরা সম্পূর্ণ যোগাযোগ করেছি এবং দায়িত্বে থাকা পুলিশদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। যদি কোথাও কোনো ঝামেলা হয় সাথে সাথে পদক্ষেপ নেওয়া হবে। তরিকুল ভাই, অনেক বড় একটা জব্বর নিউজ আছে। কি ব্যাপার খালেক, তুমি আবার হঠাৎ করে কোথা থেকে অনেক বড় নিউজ নিয়ে আইলা? কি হয়েছে? এত বাহানা না কইরা আমার কাছে আগে খুইলা বলো তো দেখি। আজকে হাইকোর্ট থেকে তো কাদের মোল্লার জামিন হয়েছে কিছুক্ষণ আগে। শুধু কি কাদের মোল্লার একাই জামিন হয়েছে নাকি হাজি সিদ্দিক, এস এম কামাল, দুলু ওদেরকেও জামিন পায় নাই এখনো? না তরিকুল ভাই, আর কেউ জামিন পায় নাই। মোল্লা গ্রুপ থেকে শুধু মোল্লাকেই জামিন দেওয়া হয়েছে আর সবাইকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কেন, জজেরে তো আমি আগেই বইলা দিছিলাম ওদের গ্রুপ থেকে কমপক্ষে 3 জনকে যেন জামিন দেওয়া হয়। তাহলে শুধু মোল্লাকেই জামিন দিল, বাকিদেরকে জামিন দিল না কেন? এই জন্য তো আমি নরেশ উকিলের সহ ওদেরকে প্রায় 50 লক্ষ টাকার মতো দিলাম। তারপরেও শুধু একজনকেই জামিনে বের করে নিয়ে আসলো। মনে হয় জজ চেষ্টা করেও জামিন দিতে পারে নাই, তাই একজনেরই জামিন মঞ্জুর করছে। ওদের নামে তো সকল অপরাধ প্রমাণিত। এই কাদের মোল্লাকেও যে জামিন দিতে পারছে এটাই তো সবচাইতে বড় কথা। সমস্যা নাই তরিকুল ভাই, একজন যেহেতু বের হয়ে আইছে, এবার বাকিদেরকেও আস্তে আস্তে বের করা যাইব। এবার শামসু দেখি কিভাবে আমাদের সাথে পেরে ওঠে। মোল্লা গ্রুপকে বের করে নিয়ে আইছি। একদিকে দলের ভিতরে মোল্লা গ্রুপ বেজাল লাগাইতে থাকবো, অপরদিকে আমরা বাইরে সরকার বিরোধী আন্দোলন শুরু করব। এবার দেখি জনতা পার্টির প্রেসিডেন্ট আর শামসু কিভাবে ওদের দলকে রক্ষা করে। হয়, একদম ঠিক কথা বলছেন। এখন আস্তে আস্তে পুরো মাঠটাই আমাদের ফেভারে চলে আইতেছে। শামসুর ক্ষমতা আর বেশি দিন টিকে রাখতে পারবে না। ত্রিমুখী সংঘর্ষে যখন পড়বে তখন এমনিতেই জনতা পার্টি লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালাবে। আর ওরা যদি একবার পদত্যাগ করে দেশ থেকে চলে যেতে পারে তখন আর আমাদের ক্ষমতায় আসাটা কেউই আটকাইতে পারবো না। কাদের মোল্লার সাথে ইমার্জেন্সি আমার দেখা করতে হইব। ওর সাথে অনেক আলোচনা করার আছে। তুমি ব্যবস্থা করো কাদের মোল্লার সাথে বসার। ভাই আসেন, আমার বুকে আসেন। আল্লাহ আমাদের মনের আশা পূরণ করছে অবশেষে। আয় রে আমার সোনা ভাই, তুইও আমার বুকে আয়। আজকে আমাদের বড় আনন্দের দিন। যেটা কখনোই বিশ্বাস করি নাই সেটাই হয়েছে। ভাই, যখন শামসু ভাই আপনার নামটা মাইকে ঘোষণা করলো তখন তো আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারি নাই। তোর কথা আর কি বলবো রে, আমি তো কখনোই ভাবি নাই যে বগুড়া থেকে শামসু ভাই আমাকে নমিনেশন দিব। সেই জন্যই তো আমি নমিনেশন পাওয়ার জন্য আগে থেকে কোনো আবেদনও করি নাই। জানতাম যে শামসু ভাই আমাকে কখনোই নমিনেশন দিব না, তাই শফিক চাচার হইয়া কাজ করতেছিলাম যাতে চাচারে নমিনেশনটা নিয়ে দেওয়া যায়। শুধুমাত্র তোর কথাই আমি শামসু ভাইয়ের কাছে নমিনেশনের জন্য আবেদনটা করছি। তোতা ভাই, এটা শামসু, অন্য কেউ না। শামসু ভাই আসলেই একটা বিবেকবান লোক। শামসু ভাইয়ের কাছে যে সব সময় সঠিক মূল্যায়ন সবাই পায়
সেটা শামসু ভাই অনেকবারই প্রমাণ দিয়েছে। আমি বিশ্বাস করতেছিলাম যে আপনাকে শামসু ভাই নমিনেশন দিতেও পারে, কারণ মাস্টার হচ্ছে ওনার কাছের লোক। ওনারে নমিনেশন দিলে বিতর্কিত সৃষ্টি হইতে পারে। আর হাবিব আর শফিকের কথা কি বলবো, ওদের রাজনীতি তো এখনো ঠিক হয় নাই। সেজন্যই আমি আপনারে আবেদনটা করতে বলছিলাম। হরে ডন, তুই ঠিকই বলছস। শামসু ভাই বিবেকবান একজন লোক। ওনার কাছে সবাই সব সময় সঠিক মূল্যায়নটা পায়। চল ভিতরে যাই। শামসু ভাই মনে হয় ভিতরে আইছে। সকলের উদ্দেশ্যে কথা বলবো এখন। শামসু ভাই, এখন আমাদের ভিতরে উপস্থিত থাকতে হইব। চল তাহলে ভিতরে যাই। দুর্জয়, দেখতেছো তাহলে সন্ত্রাসীরা দিনকে দিন আমাদের চাইতেও অ্যাডভান্স হয়ে যাইতেছে। পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু দিনে দিনে অধপতনের দিকে যাইতেছে। শামসু একজন জাতীয় নেতা, আর শামসুর উপর আক্রমণ করার জন্য সন্ত্রাসী বগুড়াতে যাইয়া পৌঁছা আছে। আর আমরা ওকে ঢাকা শহরে তছনছ কইরা খুঁজে বেড়াইতেছি। আর ওই বগুড়াতে কিভাবে আমরা ওকে ধরতে পারবো বলো? স্যার, এই ডেন্ডি শাকিল আসলে অনেক দূরত্ববাজ একজন সন্ত্রাসী। ওই যে বগুড়াতে যাবে সেটা তো আমরা কোন অক্ষরেও ভাবতে পারি নাই। ভাবছিলাম যে ওই ঢাকাতে আছে। সেই জন্যই তো আমরা ঢাকাতে এত খোঁজাখুঁজি করার পরেও ওরে খুঁজে পাই নাই। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা কি কম পদক্ষেপ নিছি? কিন্তু ওই যে এইভাবে ঢাকা থেকে বের হয়ে যাবে সেটা তো ধারণাই করছিলাম না স্যার। এটা আমি তোমাদের ব্যর্থতাই বলবো। একজন শীর্ষ সন্ত্রাসী দেশের বাইরে থেকে দেশে ঢুকলো আর একজন জাতীয় নেতার উপর আক্রমণও করলো, অথচ আমরা ওকে ধরতে পারলাম না। ঢাকা শহরে আমাদের নাগের ডকা দিয়া বের হয়ে গেল। এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছু না। পুলিশ ডিপার্টমেন্ট আরও অ্যাডভান্স হইতে হবো দুর্জয়। তা না হলে দেশের সন্ত্রাসী কার্যক্রম আমরা কোনোভাবেই বন্ধ করতে পারবো না। ঠিকই বলছেন স্যার, এটা সত্যি আমাদের ব্যর্থতা। এটার ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো না স্যার। তবে একটা ভালো খবর হচ্ছে যে শামসু স্যারের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আর আমরা সন্ত্রাসীকে আল্লাহর রহমতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আল্লাহ চাইলে শামসু স্যারের উপর অনেক বড় একটা বিপদ নেমে আসতে পারত। সেটা থেকে আমরা রক্ষা পাইছি স্যার। এখন আমি চিন্তা করতেছি শামসুর কাছে আমি কি জবাবদিহি করব। শামসু যখন আইসা আমাকে বলবে ডেন্ডি শাকিল কিভাবে ঢাকা থেকে বের হইল, সেই জবাব কি আমি শামসুর কাছে আদৌ দিতে পারবো? সেই জবাব তো স্যার শামসু স্যারকে আমরা দিতে পারবো না। কিন্তু স্যার, আমরা তো আর চেষ্টার কোনো কমতি রাখি নাই। দিন রাত এক করে যেখানে যেই ক্লু পাইছি সেটা নিয়েই কাজ করছি। তারপরেও যদি ওরে ধরতে না পারি সেখানে আমাদের কি করার আছে স্যার? আমরা যদি চেষ্টা না করে হাত পা গুটিয়ে বসে থাকতাম তাহলে একটা কথা ছিল, এই ডেন্ডি শাকিলকে গ্রেপ্তার করার জন্য আমরা এ পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু কেউই তো ডেন্ডি শাকিলের সম্পর্কে সঠিক তথ্য দিতে পারল না। দুর্জয়, বগুড়া থেকে যে টিমটা ডেন্ডি শাকিলকে ঢাকায় নিয়ে আসতেছে ওদের সাথে কি তোমার কথা হয়েছে? অনেক কঠোর নিরাপত্তা দিয়া কিন্তু ওরে ঢাকাতে নিয়ে আসতে হইব। রাস্তায় যেন কোনো রকমের কোনো ঝামেলা না হয়। শামসু ঢাকাতে পৌঁছানোর আগেই ওরে ঢাকাতে নিয়ে আসতে হইব। শামসু আইসাই কিন্তু ওরে জিজ্ঞাসাবাদ করতে চাইব।
তাই যত দ্রুত সম্ভব প্রোটোকল দিয়ে ওদেরকে ঢাকা নিয়ে আসার ব্যবস্থা করো। না না স্যার, ওদের সাথে আমার কথা হয়েছে, কঠোর নিরাপত্তার মাধ্যমেই ওরে ঢাকা শহরে নিয়ে আসা হচ্ছে। ওর নিরাপত্তায় প্রায় 50 জন পুলিশ নিয়োজিত আছে। বগুড়ার এসপির সাথে আমি সরাসরি কথা বলছি, রাস্তায় কেউ কোনো ঝামেলা করতে পারবো না। আর শামসু স্যার ঢাকায় পৌঁছানোর আগেই ডেন্ডি শাকিল ঢাকায় পৌঁছে যাইব। এইদিকেও আমি সব কিছু রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে দুর্জয়, তুমি তাহলে এইদিকে দেখো। স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম স্যার আমাকে ডাকছে, ওনার সাথে আমি দেখা করে আসি। ডেন্ডি শাকিল ঢাকাতে পৌঁছালেই তুমি সাথে সাথে ওরে সম্পূর্ণ আমাদের হেফাজতে নিয়ে নিবে। এইখানে যেন কোনো রকমের ঝামেলা না হয়, সেই দিকে লক্ষ্য রাখো। আমি তাহলে গেলাম স্বরাষ্ট্র দপ্তরে। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম। সেলিম বসো। তা সেলিম, কি অবস্থা? হঠাৎ কি কারণে দেখা করতে আসলা আমার সাথে? লিডার, বগুড়ার খবর কিছু পাইছেন নাকি? বগুড়াতে তো গত রাতে শামসুর বাসভবনে সন্ত্রাসীরা শামসুর উপর আক্রমণ করতে নিছিল। পরে ওই জায়গায় শামসুর নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সাথে গ্রেপ্তার হয়। কালকে তো শামসুর উপর অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাইতো যদি নিরাপত্তা রক্ষীরা সময় মতো দেখতে না পারত। বলো কি সেলিম, দেশে আবার এত বড় সন্ত্রাসী আমদানি হইল কবে যে শামসুর বাসভবনে যায়া শামসুর উপর আক্রমণ করার সাহস দেখায়? তা যেই সন্ত্রাসী শামসুর উপর আক্রমণ করতে গেছিল, ওদের পরিচয় সম্পর্কে কি কোনো কিছু তথ্য পাইছ? এই সন্ত্রাসীরা কারা আর কি কারণে শামসুর উপর আক্রমণ করতে গিয়েছিল? লিডার, পরিচয় পাওয়া গেছে। এ বাংলাদেশেরই শীর্ষ পর্যায়ের একজন সন্ত্রাসী মাফিয়া 2008 সালে বাংলাদেশ প্রশাসনের চাপের মুখে পড়ে ভারতের বিহারে পালিয়ে যায়। এতদিন সেইখানেই অবস্থান করতেছিল। কিছুদিন আগেই শামসুকে হত্যা করার উদ্দেশ্যে দেশে প্রবেশ করছে। অবশেষে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও ওর কোনো সন্ধান বের করতে পারতেছিল না। তাই গত রাতে শামসুর উপর আক্রমণ করার সময় ওকে গ্রেপ্তার করায় বগুড়া থানা পুলিশ। আমি বুঝলাম না সেলিম, 2008 সালে তো আমরাই ক্ষমতায় ছিলাম, তখন আমি সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলাম। তাহলে দেশের শীর্ষ সন্ত্রাসী হঠাৎ করেই দেশ থেকে কিভাবে বের হয়ে যায়, আবার দেশে কিভাবে ঢোকে? এদেরকে তো পুরোপুরি একেবারে নির্মূল করে দেওয়ার কথা ছিল। যতদূর জানি লিডার, এই ডেন্ডি শাকিল মূলত হাজী সিদ্দিকের হয়েই কাজ করত। আর এই হাজী সিদ্দিকের সাহায্যেই 2008 সালে ওই দেশ থেকে ভারতের বিহারে পালিয়ে যায়। আর বিস্তারিত তথ্য জানার জন্য বগুড়া থেকে ওরে ঢাকাতে নিয়ে আসা হচ্ছে। ঢাকাতে আইসা শামসু সরাসরি ওরে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল। তা শামসুর সাথে কি সেলিম তোমার কথা হয়েছে? বগুড়ার কাজ কি শামসুর এখনো শেষ হয় নাই? কবে আসবে শামসু ঢাকাতে? এত দেরি করতেছে কে শামসু? ঢাকার পরিস্থিতি খুব একটা সুবিধার না। যত তাড়াতাড়ি সম্ভব শামসুকে ঢাকায় চলে আসতে বলো। এখানে শামসুর কত কাজ পড়ে আছে, একটা কাজেই এত লেন্দি করলে হইব? লিডার, শামসুর সাথে কথা হয়েছে আমার। আজকেই বগুড়া নমিনেশন ঘোষণা কইরা বিকেল পর্যন্ত শামসু হয়তো বা ঢাকাতে পৌঁছে যাইব। ওইখানে আজকেই
কাজটা কমপ্লিট করব। গতকালকে শামসুর উপর আক্রমণ হয়েছে তো সেটা নিয়ে বগুড়াতে একটু উদ্বেগ চলতেছে। পরিস্থিতি ঠান্ডা করেই শামসু বগুড়াতে ঢাকাতে চলে আসবে। তাহলে বগুড়াতে শামসু কারে নমিনেশন দিতেছে সেই সম্পর্কে কি কিছু বলছে তোমারে? আমাকেও তো এখন পর্যন্ত কিছু জানাইলো না শামসু। ওইখানে কার গ্রহণযোগ্যতা বেশি সে অনুযায়ী তো নমিনেশন দিতে হইব। পক্ষপাতিত্ব বা মুখ দেখা কাউকে যেন নমিনেশন না দেয় সেই ব্যাপারে শামসুকে কিন্তু আগেই আমি সতর্ক করছি। দলের অনেক সিনিয়র পার্সনরা কিন্তু শামসুর পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলে, তাই যেন কোনো রকমের কোনো প্রশ্ন তুলতে না পারে। শামসু যে কখনোই পক্ষপাতিত্ব কইরা কাউকে কোনো পদ দেয় না সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত। দলের নেতারা শামসুর বিরুদ্ধে প্রশ্ন তুলে দেখাই শামসু এইবার ওই জায়গার বগুড়া জেলার সভাপতি আফজাল মাস্টার ওনার মতো সৎ এবং নীতিবান হেভিওয়েট একজন ক্যান্ডিডেট রাইখাও জেলার সেক্রেটারি তোতাকে নমিনেশন দিতে মনস্থির করছে। নমিনেশন এবার জেলার সেক্রেটারি তোতা পাচ্ছে। তা তোতাকে যে নমিনেশন দিচ্ছে শামসু, তোতার কি বগুড়াতে গ্রহণযোগ্যতা আছে নাকি? এর আগেও কিন্তু একবার এই তোতাই তো শামসুর সাথে নির্বাচন করে কিন্তু হারছিল সেইখানে। এবার আবার সেই রকম কোনো কিছু ঘটবে না তো? জেলার অনেক সিনিয়র নেতাকর্মী তো আছে, তাদেরকে রাইখা শামসু তোতাকে নমিনেশন দিল, ওই পারবে ওই আসনটা বিজয়ী হতে? হ্যাঁ লিডার, শামসু যেহেতু নমিনেশন দিছে তাহলে অবশ্যই ওর গ্রহণযোগ্যতা ওইখানে আছে বইলাই ওরে নমিনেশনটা দেওয়া হয়েছে। তাছাড়া অন্য যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল ওদের বিগত কর্মকাণ্ড নিয়ে অনেক বিতর্কিত আছে, তাই তাদেরকে এবার নমিনেশন দেওয়া হয় নাই। আগে যে দুইজন আরও প্রার্থী ছিল, একজন তো 5 বছর এমপি ছিল কিন্তু মাদকের কেলেঙ্কারির সাথে জড়িয়ে উনি অনেক বিতর্কিত হয়, আর অপর্যন্ত 1 বছর ক্ষমতায় না থাকতেই অনেক রকমের দুর্নীতির সাথে জড়িয়ে যায়। সেজন্যই তো ওইখানে আসনটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল সেই সময়। তাই এবার শামসু তোতাকে নমিনেশনটা দিয়েছে। আর সেলিম, শুনলাম আজকে নাকি কাদের মোল্লা হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। লিডার, তাই তো হলো। একজন এত রকমের অপরাধের সাথে জড়িত থাকার পরেও হাইকোর্ট কিভাবে ওনারে জামিন দিল সেটা তো প্রশ্নবিদ্ধ একটা রায়। আপনারা লিডার এই বিষয়টা নিয়ে কিছুই বললেন না, উল্টো হাজি সিদ্দিক, কাদের মোল্লা ওদের সবাইকে জামিনে বের করে আনার জন্য সকলেই অনেক উঠে পড়ে লাগছিল। অবশেষে কাদের মোল্লাকে জামিনে বের করে নিয়ে আসলো। শামসু বিষয়টা শুনে খুবই রাগারাগি করলো আমার সাথে। শোনো সেলিম, আমি তো আগেই বলছি বিচার বিভাগ নিয়ে আমি কোনো রকমের প্রশ্ন তুলতে চাই না। যদি হাইকোর্টে ওরা নিজেদেরকে জামিনের যোগ্য প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই হাইকোর্ট যে সিদ্ধান্ত নিবে সেটাই আমি মেনে নিব। এখানে আমার হস্তক্ষেপ করার কিছু নাই। আর শোনো সেলিম, শামসু আসলে আমার সাথে ওরে দেখা করতে বইল। শামসুর সাথে আমার আলোচনা করার আছে। আচ্ছা লিডার, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। শামসু, আমি তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, শুধু একটাই কথাই বলতে চাই শামসু, তোমরা আমাকে যখন যা করতে বলছ, যেভাবে যখন দলের জন্য কাজ করতে বলছ, আমি তখন ঠিক সেইভাবেই কাজ করে গেছি। কিন্তু আমাকে তোমরা নমিনেশন দিলে না, সেজন্য আমার কোনো আফসোস নেই।
তবে মাস্টার কি তোতার চাইতে যোগ্য ছিল না, তাই বইলা তুমি তোতাকে নমিনেশন দিলা? আমি তো ভাবছিলাম নমিনেশনটা তুমি মাস্টারকে দিবা। মাস্টারকে দিলেই মনে হয় সব চাইতে ভালো হইতো, যদিও তুমি রাজনীতি আমার চাইতেও বেশি বোঝো। আমার যেটা অভিমত সেটা তোমারে জানাইলাম। শোনেন হাবিব ভাই, রাজনীতিতে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। আমিও চাইছিলাম যে আপনাকে অথবা মাস্টার চাচাকে বগুড়া ৭ আসনে আমি নমিনেশন দিব, কিন্তু পরিস্থিতি আমাকে তোতাকে নমিনেশন দিতে বাধ্য করলো, তাই আপনাদেরকে আমি নমিনেশনটা দিতে পারলাম না। আপনারা দলের জন্য অনেক পরিশ্রম করেছেন, সেটা আমি খুব ভালোভাবেই জানি, আর এটা অস্বীকার করার মতো কোনো সুযোগও নেই। তবে আপনারা কষ্ট পায়েন না, দলের স্বার্থে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয়। আপনারা দলের জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করেন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে সামনে। আপনারা কোনো রকমের বিভ্রান্ত হয়েন না বা মনে কোনো কষ্ট রাখেন না। হ শামসু, তোমার ভরসাই তো এখন রাজনীতি করতেছি। তবে একটা কথা মনে রাখো শামসু, দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা কখনোই কাজ করব না। দলের স্বার্থে দল যখন যা করতে বলবে আমাদেরকে, তখন সেটাই আমরা করব শামসু। এ ব্যাপারে তুমি কোনো সন্দেহ রাখো না। তো তা কেন, যদি শফিককেও নমিনেশন দিতা তাহলেও আমরা শফিকের জন্যই কাজ করে যেতাম। দেখেন হাবিব ভাই, আপনি যে কষ্ট পাইছেন সেটা আমরা বুঝতে পারছি, তবে এইখানে অনেক হিসাব নিকাশ করে তোতারে নমিনেশনটা দেওয়া হয়েছে। শামসুর পিছনে এমনিতেই দলের শীর্ষ নেতারা লেগে আছে, শুধু শামসুর কোনো না কোনো ভুল খুঁজে বেড়ায় এরা, আর সাথে সাথে প্রেসিডেন্টের কাছে এই বিষয়ে নালিশ করে। তাই আমরা একটু কৌশলগত কারণেই তোতাকে নমিনেশনটা দেওয়া হয়েছে। আর তোতা বর্তমানে বগুড়াতে যেই ধরনের কাজ করে যাচ্ছে, এতে করে তোতার নমিনেশন পাওয়ার যোগ্য প্রার্থীও। তাই সব মিলিয়ে আমরা তোতাকে নমিনেশনটা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আপনারা কোনো কিছু মনে না কইরা এখন কিভাবে জনতা পার্টিকে এই আসনটা উপহার দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করেন। বুঝতে পারছি আমি মাস্টার, সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। আমি আছি তোমাদের সাথে, এটা সব সময় মনে রাখবা মাস্টার। তা আমরা সকলেই এটি তোতাকো, যারে নিয়ে মূল আলোচনা, সেই তোতাই তো এইখানে উপস্থিত নাই। তোতার সাথে আলোচনা করতে হইব না শামসু, তা তোতা কুটি। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে তোতা, কুটি থাকিস তুই? তোরে খুঁজতেছি আমি, বসেক। আর বললেন না ভাই, আপনি নাম ঘোষণা করার সাথে সাথেই নেতা কর্মীরা আমারে চারিদিক দিয়া ঘেরাও করে ধরছে, তাই আসতে একটু লেট হইল। শোনেক তোতা, শামসু কি ঘোষণা দিছে সেটা তো ভালো করেই শুনতে পারছস। তাই এখন তোকে কিন্তু নির্বাচনের ফুল প্রস্তুতি নিতে হইব। এখন থেকেই তুই নির্বাচন করার ফুল প্রস্তুতি নিয়ে নি। আগামীতে কিন্তু এই বগুড়া ৭ আসনের কর্ণধার তুই হচ্ছিস। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও শামসু কিন্তু তোকে বেছে নিয়েছে। হ চাচা, শামসু ভাই আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা দিছে, অবশ্যই আমি এই দায়িত্ব পালন করার শতভাগ চেষ্টা করে যাব। আপনারা যদি আমার পাশে থাইকা আমাকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সাহায্য করেন, আমি আশাবাদী অবশ্যই আমি শামসু ভাইকে বগুড়ার ৭ আসনটি উপহার দিতে পারবো। তাই এই জায়গায় আমি সকলকেই
উপস্থিত দেখতেছি। তা শফিক চাচা কোথায়? শফিক চাচা কি আজকে সকালে পার্টি অফিসে আসে নাই? ওনারে তো কোথাও দেখতে পারতেছি না। সেই কথা তুমি তোতাকে জিজ্ঞাসা করো। তোতা এই ব্যাপারে সবচাইতে ভালো বলতে পারবো। তোতা এতদিন শফিকের রাজনীতি কইরা আসলো। শফিকের তো এখন সবচাইতে বেশি খুশি হওয়ার কথা। তোতা নমিনেশন পাইছে। তোতা পাওয়া মানেই তো শফিক নমিনেশন পাওয়া। তা শফিক এঙ্গা দূরে দূরে ঘুরতেছে কেন? সকালবেলা তো ওনারে দেখলামই ছেলে পেলে নিয়া পার্টি অফিসে আসলো। কি যে বলেন না হাবিব ভাই, এই লোকের সাথে তো আমার অনেক আগে থেকেই মতবিরোধ চলতেছে। এই লোক এখন সম্পূর্ণ জনতা পার্টির আদর্শের বিরোধিতা রাজনীতি করতেছে। তাই ওনার সাথে আমার মতের কোনোভাবেই মিলতেছে না। এই লোক কোনোদিনও আমি নমিনেশন পাওয়াতে খুশি হইব না, সেটা আমি 100% জানি হাবিব ভাই। এখন বুঝে তাহলে কোন লোকের সাথে তুই এতদিন রাজনীতি করে আসলি? শোনেক তোতা, আমাদেরকে তো সারা জীবন তুই শত্রুই মনে করছস। এখন আমাদের আসল রূপ দেখতে পারবি, এবং শফিকেরও আসল রূপটা তোর সামনে এখন ফুইটা উঠবো। আমি একটা কথা তোরে বইলা রাখ, বগুড়াতে তোর নির্বাচনে যদি কেউ কোনো বেটু দেয়, সেটা হচ্ছে একমাত্র শফিক। তাছাড়া অন্য কোনো নেতাই বগুড়াতে তোর নির্বাচনে কোনো রকমের কোনো বেটু দিব না। এই কথাটা মিলাই রাখিস তুই। হ হাবিব ভাই, আপনি ঠিকই বলছেন। এতদিন আমি আসলেই ভুল ব্যক্তির সাথে চলাফেরা করে আইছি। এতদিনে সেইটা বুঝতে পারলাম হাবিব ভাই। শামসু ভাই, হাবিব ভাই ঠিক কথাই বলছে। শফিক চাচা কিন্তু আগে আমারে বলছিল যে যদি উনি নমিনেশন না পায় তাহলে স্বতন্ত্র থেকে নির্বাচন করব। আর এই কারণে আমার মূলত ওনার সাথে কথা কাটাকাটি হয়েছে। সেইখান থেকে উনি আমার সাথে আর চলাফেরা করে না। আমি ওনারে বলছিলাম যে দল যাকে নমিনেশন দিব তার পক্ষ হয়ে আমি কাজ করব। আপনি যদি স্বতন্ত্র নির্বাচন করেন তাহলে আপনার সাথে কাজ করাটা আমার সম্ভব হবে না। আপনি যদি একটু ওনারে বইলা দিতেন। শোনেক তোতা, আলাদাভাবে আমি কারোর সাথে কথা বলতে পারবো না। আমার যেটা সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আমি সেইটাই নিছি। এখন দলের পক্ষে যদি কেউ কাজ না কইরা বিরোধিতা করে তাহলে দল থেকে তাকে অবশ্যই বহিষ্কার করা হইব। তোরে যে মার্কাটা আমি তুইলা দিছি, এটা শুধু তোর মার্কা না, এটা হচ্ছে জনতা পার্টির মার্কা। আর জনতা পার্টির মার্কা মানে সকলেরই মার্কা। শুনেন হাবিব ভাই, তোতার মতো, আপনার মতো, আমার মতো হাজারো নেতা কর্মী জনতা পার্টিতে যাবে আসবে, কিন্তু জনতা পার্টি কিন্তু জনতা পার্টির জায়গায় থাকবে। তাই কখনোই আপনারা মনে করবেন না যে অমকে নির্বাচন করতেছি। এটা কথায় মনে রাখবেন যে যেখানে যাকেই নমিনেশন দেওয়া হোক সেটাই দলের জন্য কাজ করা হচ্ছে। তাই সকলেই সব ভেদাভেদ ভুইলা নিঃস্বার্থে জনগণের পক্ষে জনতা পার্টির সাথে নির্বাচনী প্রচারণা এবং কাজ করে যাবেন, যাতে করে এই বগুড়া 7 আসনটি আমি প্রেসিডেন্টকে উপহার দিতে পারি। হ শামসু, তুমি ঠিক কথাই বলছো। এইখানে ব্যক্তি দেখা কখনোই রাজনীতি করা ঠিক না। দলের স্বার্থে দল যখন যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দিবে। সেটা নিয়ে কোনো সংশয় থাকলে আমরা কখনোই জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। শোনেক তোতা, কে কি বললো না বললো সেইটা তোর দেখার সময় নাই। তোরে বগুড়া থেকে আমি নমিনেশন দিছি, এই বগুড়ার আসন তোরা আমাকে উপহার দিবি। আগামীকালকে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করে দে। আর তোরে সাহায্য করব মাস্টার চাচা
হাবিব ভাই, টেরা গোল্লা এবং সকলেই। আর যে তোর পক্ষে কাজ করব না তারে নিয়ম অনুযায়ী জনতা পার্টি থেকে বহিষ্কার করা হইব, সে যত বড় মাপের নেতাই হোক না কেন। আমি এখন চইলা যাইব, হয়তো নির্বাচনের 2-1 দিন আগে আসলেও আসতে পারি। আর যদি খুব বেশি ব্যস্ততায় থাকি তাহলে আর আমার আশা হব না। মাস্টার চাচা আর হাবিব ভাই যেভাবে যা করতে বলে সেইভাবে করিস। আচ্ছা ভাই, ঠিক আছে। মাস্টার চাচা আর হাবিব ভাই ওনারা অভিজ্ঞ লোক, ওনারা আমাকে যেইভাবে যখন যা পরামর্শ দিব সেইভাবেই কাজ করে যাইব। তাইলে শামসু, তুমি কি পার্টি অফিস থেকে সরাসরি চলে যাইতে চাইতেছ, না থানায় গিয়ে ওসির সাথে আলোচনা করবা? হ চাচা, এইখান থেকে আমার সরাসরি চলে যাইতে হইব। ওসির সাথে দেখা করার কোনো কিছু নাই। আর ওসিরে যা বলার বইলা দিছি আমি। যত তাড়াতাড়ি সম্ভব এখন আমাকে ঢাকা পৌঁছাইতে হইব। ঢাকাতে এখন অনেক কাজ পড়ে আছে। আচ্ছা শামসু, চলো তাহলে তোমার এগিয়ে দিয়ে আসি। তাইলে চাচা থাকেন, আমি চলে গেলাম। বগুড়ার এই 7 আসন সম্পূর্ণ কিন্তু আপনার দায়িত্বে। নির্বাচনের কোথায় কি করতে হইব, কখন কি পদক্ষেপ নিতে হইব, এইসব সিদ্ধান্ত তো তারে আপনি ভালোভাবে বইলা দিয়েন। আর নেতা কর্মী কেউ যদি বিরোধিতা করে তাদের সাথে দুর্ব্যবহার না করে তাদেরকে ভালোভাবে বুঝাবেন। যদি তারপরেও না বোঝে তাহলে বিষয়টা আমি দেখব। আচ্ছা শামসু, ঠিক আছে, সমস্যা নাই। তুমি দেখে শুনে যাইও। বগুড়ায় তোতাকে কিভাবে নির্বাচিত করতে হয় সেটা আমি দেখব। আর দলের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সবিক কোনো রকমের কোনো কথা না শুনা ঝামেলা করে তাহলে কিন্তু শফিকের বিষয়টা তুমি দেখবা। সাংগঠনিকভাবে যা ব্যবস্থা নেওয়া যায় সেটা নিবা। ওনারে অনেকভাবে বোঝানো হয়েছে, উনি প্রত্যেকটা জায়গায় কিন্তু ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, দেখেন আগে শফিকের মতি গতি কি, তারপর আমি দেখবনি শফিকের বিষয়টা। আর তোতা শোন, বগুড়ার 7 আসনের যত নেতা কর্মী আছে সকলকে সাথে নিয়ে তুই একসাথে কাজ করবি। আমি যেন তোর নামে কোনো রকমের রিপোর্ট না পাই। কারো সাথে কোনো রকমের দুর্ব্যবহার করবি না। যারা তোর হইয়া নির্বাচন করতে না চাইব তাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে তারপর কাছে নিয়ে আসবি। কারো সাথে যেন কোনো রকমের ঝামেলা না করস। যদি কোথাও কোনো সমস্যা হয় সেটা মাস্টার চাচা আর হাবিব ভাইকে জানাবি। আচ্ছা ভাই, ঠিক আছে। মাস্টার, শামসু এটা কেমন সিদ্ধান্ত নিল? তোমারে রাইখা শামসু কিভাবে তোতার মতো লোককে বগুড়া 7 আসন সাইডা দিল? আমি তো ভাবছিলাম যে হয়তোবা তুমি আর না হলে আমাকে শামসু নমিনেশনটা দিবে। দলের জন্য এত কাজ করে গেলাম, তারপরেও শামসুর নজরে পড়লাম না। এইটা কোনো কথা হইল মাস্টার? তোতাক যে নমিনেশনটা দিবে সেটা আমিও হাবিব ভাই জানতাম না। শুধু আমারে বলছিল যে দলীয় অনেক কারণে শামসু নমিনেশনটা আমাকে দিবে না। কিন্তু তোতাকে যে নমিনেশন দিব সেটা শামসু গুণাক্ষরেও আমারে বলে নাই। তবে চিন্তা করেন না, শামসু যেহেতু সিদ্ধান্তটা নিছে অবশ্যই ভাইবা চিন্তায় নিছে। আর আপনার বিষয়টাও শামসুর মাথায় আছে। দলে আরো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেইগুলোতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে আপনি কোনো সংশয় করেন না। না, আমার কাছে শামসুর এই সিদ্ধান্তটা মোটেও ভালো লাগলো না। তোতা যে শফিকের মতো বেইমানি কইরা বসবো না
সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। ওদেরকে তুমি যতই উপর থেকে দেখো, ভিতরে কিন্তু সবাই একরকম। তাই শফিক যেরকম শামসুর সাথে বেইমানি করছিল, তোতাও সেই রকম বেইমানি করতে পারে, এতে কোনো সন্দেহ নাই মাস্টার। হাবিব ভাই, ওইগুলো নিয়ে আর এখন কথা বলার কোনো প্রয়োজন নাই। শামসু যেহেতু তোতারে নমিনেশন দিছে, এখন আমাদের টার্গেট হইব যেভাবে হোক তোতারে এইখান থেকে নির্বাচিত করা। এটাই আমাদের এখন মূল লক্ষ্য। পরে যদি তোতা আমাদের সাথে কোনো বার্গেনিং করে, সেটা শামসু দেখব। ওইটা নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই। এখন আগামীকালকে থেকে কিভাবে আমরা নির্বাচন প্রচারণা করব, সেটা নিয়ে চিন্তা করেন। তা তো অবশ্যই মাস্টার। শামসু যেহেতু দায়িত্বটা দিছে, সেহেতু আমাদের তোতার জন্য তো কাজ করে যেতে হবে। যাক, তাও মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত নিচ্ছে শামসু। অবশেষে যে শফিকের মতো বাটপারকেই দায়িত্ব দেয় নাই, এতে আমি সন্তুষ্ট। তোতার সাথে আমার আগে অনেক কাজ করা হয়েছে। শুধু এই শফিকের ক্রিমিনালি বুদ্ধির কারণেই তোতার সাথে দূরত্বটা তৈরি হয়েছিল। এখন সেই দূরত্ব আবার কাছিয়ে নিয়ে আসতে হবে। সেটাই। এই তোতা তো শফিকের পাল্লায় পইরাই খারাপ হয়ে গেছিল। এখন ঠিকই বুঝতে পারছে যে শফিকের সাথে থাকলে ওর কোনো কিছুই আয় উন্নতি হইব না। শফিকের পিঠ যে ওই সাইডা দিছে, এতে আমি খুব খুশি হয়েছি। আর আপনারাও ভেদাভেদ ভুইলা একসাথে কাজ করেন। আমিও তোতারে আপনার বিষয়টা বইলা দিবনি। মাস্টার, উঠলাম তাহলে এখন আমি। সেই সকালে বের হয়ে আইছি, গা কেমন যেন কিন কিন করতেছে। বাসায় যেয়া ফ্রেশ হইয়া তারপর বের হই মনি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে আপনি।